মেঘ সেই তখন থেকে কি যেন সব বলছে, সব অস্পষ্ট শোনাচ্ছে। তখনই গেটের বাহির থেকে ড্যানি গেটে নক করলো। আমি তাড়াতাড়ি যেয়ে গেট খুলে দিলাম। ডক্টর, ওনাকে একটু দেখুন প্লিজ। ম্যাম, আপনি হাইপার হবেন না, আমি দেখছি। ডক্টর মেয়েকে দেখলো, তারপর বলল, সারাদিন অতিরিক্ত টেনশন করেছে হয়তো, যার কারণে ওনার মাথা ব্যথা ছিল, আর ঠান্ডায় বসে থাকার কারণে জ্বর এসছে। টেনশন করবেন না, আমি মেডিসিন লিখে দিচ্ছি, ওনাকে সময় মতো খাইয়ে দিবেন। আর এখন ওনাকে হালকা কিছু খাইয়ে দিন। ওকে ডক্টর। ড্যানি, তুমি একটু মেডিসিনগুলো নিয়ে এসো এখনই, আর ডক্টরকে একটু এগিয়ে দাও। ওকে ম্যাম। ড্যানি চলে গেল। আমি নিচে যে ওনার জন্য হালকা গরম স্যুপ নিয়ে উপরে গেলাম। তারপর ওনাকে অনেক কষ্টে খাইয়ে দিলাম। ড্যানি এসে মেডিসিন দিয়ে গেল। আমি ওনাকে মেডিসিনগুলো খাইয়ে দিলাম। নিজেকে কেন জানি না খুব অপরাধী লাগছে। গতকাল ওনাকে ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি আমার, কিন্তু আমি বা কী করব। মাথায় এত পরিমাণ রাগ উঠে গিয়েছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। হঠাৎ নিচ থেকে কারো চেঁচামেচির আওয়াজ পেলাম, তাই দেখার জন্য আমি নিচে নেমে গেলাম। দেখি ভাইয়া এসেছে। গতকাল নীলা আমাকে এই অ্যাড্রেসটা দিয়ে বলেছিল যে মিহু এখানে আছে, কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে ও কি করে জানলো, তখন ও কোনো কথা না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে গিয়েছিল। আমিও আর কিছু জিজ্ঞেস করিনি ওকে। মিহুকে দেখা মাত্রই ওকে যেয়ে জড়িয়ে ধরলাম। মিহু, তুই ঠিক আছিস তো? দেখ, তোর কিছু হবে না, আমি তো চলে এসেছি। এখন এই মাফিয়া আর তোকে আটকে রাখতে পারবে না। চল, আমি এখনই তোকে নিয়ে যাব। দাঁড়া ভাইয়া, আমি যাব না। মিহু, তুই কি বলছিস এসব? তুই কেন যাবি না? আমি ঠিকই বলছি ভাইয়া, আমি যাব না। আমি জানি মিহু, ওই মাফিয়া তোকে নিশ্চিত কোনো থ্রেড দিয়ে আটকে রেখেছে, তাই না? তুই চিন্তা করিস না, উনি তোকে কিছুই করতে পারবে না। তুই চল। ভাইয়া একটু শান্ত হয়ে বস। আর আমাকে কেউ আটকে রাখিনি, আমি নিজ ইচ্ছায় আছি এখানে। আর ওনাকে এই অবস্থায় একা ফেলে আমি কোথাও যাব না। এই অবস্থা মানে কি হয়েছে মেঘের? ওনার অনেক জ্বর, একটু আগে ডক্টর এসে দেখে গিয়েছে। কিন্তু মিহু, তুই কেন এত কেয়ার করছিস? ভাই, হি ইজ মাই হাজব্যান্ড, তাই ওনার কেয়ার করাটা আমার রেসপন্সিবিলিটি আর ডিউটিও। মিহু, একটা কথা বলি? বল, এতে অনুমতি নেওয়ার কি আছে? না, তাও বাই এনি চান্স তুই কি মেঘকে ভালোবেসে ফেলেছিস? জানি না, শুধু এটুকুই জানি যে ওনার জন্য আমার মনে হয় একটু হলেও জায়গা আছে, একটু হলেও ফিলিংস আছে। কিন্তু এটার নাম ভালোবাসা দেওয়া যায় কি না তা আমি জানি না, সত্যিই জানি না। কিন্তু উনি যদি তোর কোনো ক্ষতি করে? ভাই, আমি এতদিনে এটুকুই বুঝছি যে উনি আমাকে পাগলের মতো ভালোবাসে, তাই উনি আর যাই করুক না কেন আমার কোনো ক্ষতি করবে না। আমি কিন্তু এই বাড়িতে ওনার সাথে একা থাকি, তাও উনি এখন পর্যন্ত আমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি। উনি আমাকে সব সময় বোঝার ট্রাই করে, বাট আমি কখনো ওনাকে বোঝার ট্রাই করিনি। তাই ভাবছি এখন থেকে বোঝার ট্রাই করব মুচকি হাসি দিয়ে। বাহ, আমার বোনটা তো দেখছি অনেক বড় হয়ে গিয়েছে। আমি বরাবরই বড়। ওকে, আমি হাইটে বড় হওয়ার কথা বলিনি। তুই বলিসনি বলে তো আমি বললাম। এত হাইট হয়েও কি লাভ হয়েছে? তুই তো আমার আর মেঘের বুকের নিচেই পড়ে থাকিস। আমি 5 ফুট 6 ইঞ্চি। ওকে, আর মেয়েদের জন্য এটা পারফেক্ট। আমি আর মেঘ সমান সমান, তার মানে 6 ফুট 2 ইঞ্চি। ওই, তুই কি এখানে হাইট নিয়ে গবেষণা করতে আসছিস? না, তাহলে? তোকে মিস করছিলাম তাই আসছি। আমিও তোকে অনেক মিস করছি। বাই দ্য ওয়ে, মম ড্যাড? ওনারা এখনো কিছু জানে না।
ওনারা এখনো রাজশাহীতে আছে। ও, কিন্তু কি বলবি ওনাদের? ডোন্ট ওয়ারি মেহু না। নীলা যদি শুনে যে তুই শাহরুখ খানের ডায়লগ দিছিস, তাহলে তোর সব মাথায় সব চুল ছিঁড়ে ফেলবে। ভাইয়া, তোকে একটা কথা বলা ছিল। তো বল। নীলা মেঘের ছোট বোন। মিহুর কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। কি 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 বললি? ঠিকই বলছি। আমি গতকাল সকালে জানতে পেরেছি ভাইয়া ওর কোনো দোষ নেই, তাই ওকে কিছু বলিস না। তাহলে আজ আসি, আর আমাকে ফোন দিস। ওকে। আমি হনহন করে বেরিয়ে গেলাম। নীলা, তুমি আমার কাছ থেকে এত বড় একটা সত্যি কি করে লুকাতে পারলে? আমি উপরে চলে আসলাম। বিকালের দিকে উনি কিছুটা সুস্থ হলেন, তাই আমি নিচে গিয়ে ওনার জন্য খাবার নিয়ে আসলাম। উঠুন, খেয়ে নিন। ইচ্ছে নেই। আপনার কাছে জিজ্ঞেস করিনি যে আপনার ইচ্ছা আছে কি নেই। আমি উঠতে বলেছি, উঠে বসুন। ওর দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইলাম। তারপর উঠে বসার চেষ্টা করছি, কিন্তু শরীর অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে উঠতে পারছি না। আমি খাবো না। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ওঠার ট্রাই করছে, বাট পারছে না। বুঝলাম যে শরীর দুর্বল তাই, কিন্তু উনি যখন না করলেন যে পারবেন না, তখন মেজাজটাই গেল খারাপ হয়ে। প্রবলেম কি আপনার? একা একা উঠতে পারছেন না তো আমার কাছে হেল্প চাইলে কি আমি আপনাকে হেল্প করবো না নাকি? আজীব মানুষ একটা। খালি রাগ দেখাতে শিখেছেন, কখনো কারো হেল্প চাইতে শিখেননি। যত সব বলে ওনার কাছে যেয়ে ওনাকে ধরে উঠে বালিশের সাথে হেলান দিয়ে বসালাম, আর খাবার নিয়ে ওনার সামনে বসলাম। নিন, খেয়ে নিন। এত বকা দেওয়ার কি আছে? মুখ গোমড়া করে ওর দিকে আরো চোখে তাকাচ্ছি। একটু খাওয়াই দিলে কি এমন হবে? দেখি, এদিকে ঘুরে বসুন, খাইয়ে দিচ্ছি। কিছুটা চমকে ওর দিকে তাকালাম। কি হলো, বিষম খাচ্ছেন কেন? না না, কিছু না। আর গতকাল রাতে আপনাকে ব্যালকনিতে কে ঘুমোতে বলেছিল? ভেবেছিলাম তোমার পাশে ঘুমালে তুমি আবার ভাববে যে আমি তোমার সুযোগ নেওয়ার ট্রাই করতেছি, তাই আপনি ব্যালকনিতে গিয়ে ঘুমিয়েছিলেন, তাই তো? এত বেশি বুঝেন কেন? আজকে থেকে আপনি আমার সাথে এই বেডেই ঘুমাবেন, বুঝছেন? আমি ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ রয়্যাল গোল্ডেন ক্লক এর লিডার হয়েও নিজের বউকে ভয় পাচ্ছি। হায়রে কপাল, কি দিনকাল আসলো আমার। তারপর ওনাকে খাইয়ে দিয়ে সবকিছু গুছিয়ে ওনাকে মেডিসিন খাইয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি মেঘের বুকের উপর শুয়ে আছি। আমি এখানে কি করে এলাম? অবশ্য আমার ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস আছে, বাট তাই বলে এখানে থাক আর বেবি কাজ নেই। আর ওনার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়েছি তো কি হয়েছে? উনি আমার হাজব্যান্ড, আমি ঘুমোতেই পারি ওনার বুকে মাথা দিয়ে। হাজব্যান্ড, তার মানে আমি ওনাকে আস্তে আস্তে মেনে নিচ্ছি। হ্যাঁ, উনি আমার হাজব্যান্ড, মাই মাফিয়া হাজব্যান্ড। মুচকি হেসে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। গতকাল রাতে মিহু ঘুমিয়ে যাওয়ার পর আমি ওকে আমার বুকে টেনে নিই আর ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। সকালে আমার ঘুম আগে ভেঙে যায়। তাকিয়ে দেখি মিহু আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি মুচকে এসে ওর গালে একটা কিস করে দিই। ওর মাথায় হাত বোলাতে লাগলাম। তখনই খেয়াল করলাম মিহু একটু নড়ে উঠল। তাই আমি আবার শুয়ে ঘুমিয়ে অভিনয় করলাম। ওর কথা শুনে আমার হাসি পাচ্ছিল, তাও হাসিনি। তারপর ও ফ্রেশ হতে চলে গেল আর আমি চোখ খুলে হাসতে লাগলাম। এইভাবেই দেখতে দেখতে কেটে গেল অনেকদিন। মেঘ মাফিয়া, বাট সেটা ঘরের বাইরে সবার কাছে, কিন্তু ঘরের ভিতরে মিহু মাফিয়া মেঘের কাছে। মেঘ মাঝে মাঝে ভাবে সব ছেলেরাই অন্য সবার সামনে বাঘ, বাট ঘরে বউয়ের কাছে ভেজা ভিটাল। মেঘেরও সেম অবস্থা, ভাবলেও ওর হাসি পায়। মেঘ আর মিহুর বন্ডিংটা দিন দিন স্ট্রং হচ্ছে, আর ওদের সাথে ওদের ভালোবাসা আর ঝগড়াও স্ট্রং হচ্ছে। মিহু এখনো মেঘকে বলেনি যে মেঘকে ভালোবাসে। মিহু কিতা? কিতা আবার কি? আপনি তো বলে দিলেন। কি বললাম? এই যে কিতা মানে কি? হ্যাঁ, কিতা মানে কি?
উফ, কি তা মানে হলো কি? ও জি। আচ্ছা শোনো, কাল থেকে তুমি ভার্সিটি যাবে। অনেক দিন তো হলো ভার্সিটিতে যাও না, আর সামনে তো তোমার এক্সাম, তাই কি হলো? অনেক দিন তো ভার্সিটিতে যাইনি, তাই কেমন যেন লাগছে। ডোন্ট ওয়ারি, আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব। ওকে। ডোন্ট ওয়ারি, আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব। ওকে। যাও, আমার জামা কাপড়গুলো বের করে দাও, আমি একটু বের হব, কাজ আছে। হুম। বলে আলমারি থেকে একটা ব্ল্যাক কালারের শার্ট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক ওয়াচ, সানগ্লাস, ব্ল্যাক শু আর ওনার গানটা খুব ভয়ে ভয়ে নিয়ে বেডের উপর রাখলাম। এই জিনিসটা আমি এখনো ভয় পাই। আমি রেডি হয়ে নিলাম। মিহু আমাকে ব্ল্যাক রঙের কোটটা পরিয়ে দিল। ওনা থেকে একটু দূরে সরে দাঁড়ালাম। এই লোকটা এত হ্যান্ডসাম কেন? ওনার উপর না জানে কত মেয়ে নজর দেয়। এই শুনেন, আপনি বাসায় থেকে বের হওয়ার আগে রোজ কালো টিকা লাগিয়ে বের হবেন, বুঝছেন? কেন? কজ আমি চাই না অন্য কোনো মেয়েরা আপনার দিকে নজর দিক, তাই। দেখি, এদিকে এসো তো। কেন? আরে, হাজবেন্ড যখন বাইরে যায় তখন তাকে এগিয়ে দিতে হয়, জানো না? আপনাকে এগিয়ে কেন দিতে হবে? এমন তো না যে আপনি এ বাসার কিছু ছিলেন না। এই মেয়ে, আমি তোমাকে এত কথা তো বলতে বলিনি, এদিকে আসতে বলেছি, আসো। পারেননি তো খালি রাগ দেখাতে, আর কিছু পারেন নাকি আপনি? যা বাবা, সেটা কোনো কথা হলো? আমি রেগে গেলাম কোথায়? আমার রাগ ভাঙাবে তা না করে ম্যাম নিজে রাগ দেখাচ্ছে। এখন মাঝে মাঝে নিজেকে বিড়াল বলে মনে হয়। আমি যে একজন মাফিয়া তার কোনো পাত্তাই দেয় না। এই মেয়ে, তোমার আবার কি হলো? আপনাকে বলতে হবে না, হবে নাকি? আর শোনেন, কথায় কথায় রাগ দেখাবেন না আমার উপর। রাগ দেখাতে আমিও জানি। কোথায় রাগ দেখালাম? এই মেয়ে আজকাল আমাকে একটু ভয় পায় না, উল্টো আমার ওনাকে ভয় পেতে হয়। আমি কি আসলেই মাফিয়া? কি হলো, কি ভাবছেন? কিছু না। আচ্ছা, এদিকে এসো তো। ওনার কাছে এগিয়ে গেলাম। কি হয়েছে? ওকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম আর ঠোঁটে আলতো করে একটা চুমু দিলাম। নাও, নজর টিকা লাগিয়ে দিয়েছি। এটা কোন ধরনের নজর টিকা? এটা আমার স্টাইলের নজর টিকা, খুব ইউনিক, তাই না? ডঙ্গা? সেটা আবার কি? ডঙ্গের মেল ভার্সন আপনার বোনের কাছ থেকেই শিখেছি। ভালো কিছু তো শেখাতে পারবে না, তাই এগুলোই শিখিয়েছে। আপনার বোন বলে কথা? ইনুক ভাইয়ের ইনুক বোন, বুঝলে? আমাকে ভূতে ধরেনি যে তুমি ভূত তাড়ানোর জন্য এগুলো বলছো। আচ্ছা শোনো, রেডি হয়ে থেকো, বিকালে বের হব। কোথায় যাব? একটা পার্টি আছে, সেখানে যাব। ওকে। বাই জান। বাম দিকে কেন যাব? নিজের কপাল নিজেই ফাটাতে মন চাইতেছে, তাই আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেলাম। বিকালে কখন থেকে মিউকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ফোনটা একেবারেই রিসিভ করছে না। এখন মেজাজটা এতটা খারাপ হচ্ছে বলার বাইরে। দাঁড়াও, একবার বাসায় পৌঁছেনি, তোমার খবর আছে মিসেস মিউ চৌধুরী। এতদিন তোমাকে সেভাবে কোনো রাগ দেখায়নি বলে তুমি মাথায় চল বসছো। মেঘ পাশে পৌঁছে গাড়ি থেকে নেমে সোজা উপরে চলে গেল। রাগে মেঘের অবস্থা খারাপ হয়ে আছে। উপরে যে রুমের গেটটা খুলে পুরো থ মেরে দাঁড়িয়ে আছে। ও হাসবে না কান্না করবে কিছুই বুঝতে পারছে না। দূর বাবা, কখন থেকে শাড়িটা পরার ট্রাই পারছি না। এ কারণে মম বলতো আমি কোনো কাজের না। শাড়িটা নিয়ে জিন্সের উপরেই পরে গোল গোল ঘুরিয়ে সাইডে আঁচল দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু শাড়ির কুচি কই গেল? কুচি দেয় কিভাবে? আর সহ্য করতে না পেরে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বেডে বসে পড়লাম। ওহ গড, এই মেয়ে জাস্ট একটা শাড়ি পরতে পারে না। মিহু। কারো আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখি মেঘ। আপনি কখন এলেন? যখন তুমি শাড়িটা পরার ট্রাই করছিলে তখন এসেছি। না মানে আমি আসলে শাড়ি পরতে পারি না। তা তো দেখলামই। আচ্ছা বাদ দাও, শাড়ি পরতে হবে না,
আলমারিতে দেখো একটা প্যাকেট আছে, ওটা নিয়ে রেডি হয়ে এসো। কিসের প্যাকেট? দেখো না তুমি নিজেই, আর তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি নিচে গাড়ি ওয়েট করতেছি। ওকে। আমি নিচে গেলাম। আলমারি থেকে প্যাকেটটা বের করলাম। প্যাকেটটা খুলে দেখি একটা গ্রাউন্ড। আমি তাড়াতাড়ি যেয়ে রেডি হয়ে আসলাম। ওনার চয়েস আছে বলতে হবে। গাউনটা ফুল ব্ল্যাক কালার আর প্রচণ্ড গ্যার দেওয়া। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে গেলাম। দেখলাম মিহু আসছে। ওকে দেখে আমার দু চোখ ওইখানে আটকে গেল। চুলগুলো ছেড়ে সামনে দিয়ে ফুলিয়ে নিচে দিয়ে করলো করা, হালকা মেকআপ, ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, কানে ব্ল্যাক স্টেনের দুল, হাতে ব্ল্যাক স্টেনের ব্রেসলেট, সৌকি আই মেকআপ আর ব্ল্যাক হাই হিল, সব মিলিয়ে ওকে অসাধারণ লাগছে। কখন থেকে দেখি উনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাই ওনার সামনে তুড়ি বাজালাম। এই যে মিস্টার, ওভাবে কি দেখছেন? আমার নজর লাগবে তো। মিহুর কথায় আমার হুঁশ ফিরল। কি বলো বলো? বললাম এভাবে তাকিয়ে থাকলে আমার নজর লাগবে। তাই? আচ্ছা ওয়েট, আমি নজর টিকা লাগিয়ে দিচ্ছি বলে ওর ঠোঁটে আলতো করে একটা চুমো দিলাম। নাও দিয়ে দিয়েছি নজর টিকা। গাড়িতে ওঠো। চুপচাপ গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পরে ওরা একটা জায়গায় এসে গাড়ি থেকে নামলো। মেঘ গাড়ি থেকে নেমে মিহুর দিকে হাত বাড়িয়ে দিল। মিহু মুচকি হেসে ওর হাত ধরে নেমে এলো। ওরা ভেতরে ঢুকে গেল, আর তখনই একজন লোক এসে মেঘের দিকে হাত বাড়িয়ে দিল। ওয়েলকাম মিস্টার মেঘ চৌধুরী। থ্যাংক ইউ রাফিন। মিট মাই বিউটিফুল ওয়াইফ মিসেস মিহুকা চৌধুরী। হ্যালো। আসসালামু আলাইকুম। ও সরি। ওয়ালাইকুম আসসালাম। মিহু এটা ইচ্ছে করে করেছে, তা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। একদম ঠিক কাজ করেছে ও। এই রাফিন, মেয়ে দেখলেই হয়েছে খালি শুরু হয়ে যায়, বাট মিহুর দিকে নজর দিলে ওর জন্য খুব খারাপ হয়ে যাবে। আফ মিহু, চলো আমরা ভিতরে যাই। ওকে চলুন। আমরা ওখান থেকে চলে আসলাম। অ্যাটিটিউড, হ্যাঁ, আই লাইক ইট। আই নিড দিস গার্ল অ্যাট এনি কস্ট। এদিকে মেঘ মিহুকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মিহু সবার সাথে বেশ ফ্রেন্ডলি ভাবে মিশে গেল। মেঘ আর মিহু একপাশে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই একটা মেয়ে এসে মেঘের গালে হঠাৎ করে কিস করে। মিহু তো দু চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হোয়াট ইজ দিস রূপসা? হেই, এত হাইফার হচ্ছ কেন? তোমাকে না আমি কতবার বলেছি এভাবে যখন তখন আমার গায়ে টাচ করে কথা বলবো না। কাম অন মেক, ইটস জাস্ট এ কিস। কিস মাই ফুড। কোন সাহসে তুমি আমাকে কিস করো? আমি তোমাকে ভালোবাসি, সেই সাহসে। হোয়াট? লিসেন রূপসা, আই অ্যাম ম্যারিড অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। হোয়াট? ইয়েস, আই অ্যাম ম্যারিড। মানে কি মেক? তুমি কবে বিয়ে করলে? আমাদের বিয়ে হয়েছে 2.5 বছর চলে। হাউ ইজ দিস পসিবল? কেন পসিবল নয় শুনি। তুমি কি জানো যে তোমার হাজবেন্ড একজন ইন্টারন্যাশনাল মাফিয়া? জি হ্যাঁ জানি, যেদিন বিয়ে করেছি সেদিন থেকেই জানি। তারপরও ওকে মেনে নিয়েছো? হ্যাঁ নিয়েছি, তাতে তো তোমার জ্বলার কথা না। তাহলে তুমি কেন জ্বলছো? তুমি এভাবে আমার ড্যাডের পার্টিতে এসে আমাকে অপমান করতে পারো না। আর তুমিও এভাবে আমার হাজবেন্ডের দিকে নজর দিতে পারো না। আর একবার যদি আমার হাজবেন্ডের দিকে তাকিয়েছো না, তাহলে তোমার ওই চোখ খুলে নিয়ে আমি লুডো খেলবো বলে রাখলাম। ননসেন্স বলে হন হন করে ওখান থেকে চলে গেলাম। ওর সাহস কি করে হয় আমার জামাইয়ের দিকে নজর দেওয়ার? ওকে তো আমি জানেই মেরে ফেলবো। এতক্ষণ ওর কাহিনী দেখে আমি মুখ চেপে হাসছিলাম। ওই আপনি হাসেন কেন? কোথায় না তো, আমি হাসি নাই তো। আপনি যদি ভুলেও অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছেন তো আপনার খবর আছে বলে দিলাম। আর যদি তাকাই তো কি করবা? খুন করে ফেলবো। তোমার হাতে মরতে আমার কোনো প্রবলেম নেই। দূর থেকে দাঁড়িয়ে দেখছি মেঘ মিহুর হাত ধরে দাঁড়িয়ে আছে। এই মিহুর মধ্যে কিছু তো একটা আছে।
ওকে আমার এক রাতের জন্য চাই। ওইটা ইয়েস স্যার। ওই যে ওখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছ, ওইখানে ড্রিঙ্কস দেওয়ার নাম করে যে ওই মেয়েটির ড্রেসে ড্রিঙ্কস ফেলে দিবে, বুঝছো? এই নাও তোমার টাকা, আর বাকি টাকা কাজ শেষ হওয়ার পর পাবে। উনি তো মেঘ স্যারের ওয়াইফ। মেঘ স্যার যদি একবার জানতে পারে তাহলে আমাকে আর জীবিত রাখবে না। কিছু হবে না, যা। আচ্ছা স্যার। কিছু খাবে? একটু জুস পেলে ভালো হতো, গলাটা শুকিয়ে গেছে। আচ্ছা ওয়েটার। ইয়েস স্যার বলেই ম্যামের ড্রেসে জুস ফেলে দিলাম। আরে সরি স্যার, সরি, খেয়াল করিনি। ইউ মেঘ, আপনি ওনাকে কিছু বলবেন না। থাক ভাই, আপনি যান। সরি ম্যাম। ইটস ওকে, আপনি যান। থাক থাক, আপনাকে আর ভুলতে হবে না। তুমি বললে বলে ওকে ছেড়ে দিলাম, নইলে ওর 12টা বাজিয়ে দিতাম। হ্যাঁ জানি। আচ্ছা আমি ওয়াশরুম থেকে ক্লিন করে আসি। আমি ওয়াশরুমে চলে গেলাম, ড্রেস ক্লিন করে নিলাম। যেই ওয়াশরুম থেকে বের হতে যাব তখনই দেখি রাফিন দাঁড়িয়ে আছে। এটা কোন ধরনের অসভ্যতা? আপনি লেডিস ওয়াশরুমে কেন এসেছেন? হে কাম ডাউন, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আপনি সরুন, আমি বের হব। আরে যার জন্য আসলাম সে যদি চলে যায় তবে আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চাটবো? সে আপনি চাটতেই পারেন, বাট আমাকে যেতে দিন। দিতে পারি, তবে আমার সাথে টাইম স্পেন্ড করতে হবে। মানে হলো উইল ইউ বি মাই বেড পার্টনার? সাথে সাথে ওনার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। মেয়েদের সম্মান করতে না জানেও অ্যাটলিস্ট অসম্মান করবেন না। আর আপনার ভাগ্য ভালো যে আমার হাজব্যান্ড এই কথাটা শোনেনি, না হলে আপনি আজকে আর বেঁচে ফিরতেন না বাসায়। এক হাত দিয়ে ওর গাল চেপে ধরে দেওয়ালের সাথে লাগালাম। ওই কি করবে তোর সো কল হাজব্যান্ড? কি করবে? আই সেড লিভ মি। তোর হাজবেন্ডের জন্য আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা আমাকে নিয়ে মজা করে, তামাশা করে। কেন জানিস? কারণ তোর হাজবেন্ড আমার থেকে বেশি পাওয়ারফুল বলে, আর ও একবার আমাকে মেরেছিল পর্যন্ত। গিভ মি। তোকে দিয়ে তোর হাজবেন্ডের কাছ থেকে শোধ নিব আমি। এদিকে এ আবার কোথায় গেল? ওয়াশরুম থেকে আসতে এতক্ষণ লাগে? উফ, এ মেয়ে আমাকে জ্বালিয়ে মারবে। স্যার। পাশে তাকিয়ে দেখি সেই ওয়েটারটা যে মিহুর ড্রেসে ড্রিঙ্কস ফেলেছিল। কি চাই? স্যার আমায় মাফ করে দেন, তখন আমি ইচ্ছে করে ম্যামের ড্রেসে জুস ফেলে দিয়েছিলাম। হোয়াট? ওর কলার ধরে? তোর সাহস কি করে হলো? স্যার আমাকে রাফিন স্যার বলেছিল তাই করেছি, আর আপনাকে বললাম কারণ আপনি আমার ওয়াইফকে বাঁচিয়েছিলেন তাই। আর আগে আমার শরীর কাঁপছে, ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওকে। রাফিন কোথায়? স্যার উনি ম্যামের পেছনে ওয়াশরুমে গিয়েছে। এইখান থেকে দৌড়ে ওয়াশরুমের দিকে গেলাম। তখন থেকে 2 হাত দিয়ে ওনাকে সরানোর ট্রাই করছি, বাট পারছি না। কই মাছের মতো লাফালাফি করছিস কেন? কি হলো? এখন আবার কাঁদছিস কেন? প্লিজ লিভ মি। তোকে ছাড়বো, কিন্তু তোর এমন অবস্থা করে ছাড়বো যাতে তুই কাউকে মুখ না দেখাতে পারিস, আর এতে তোর হাজবেন্ডের উপর থেকেও আমার শোধ নেওয়া হয়ে যাবে বলে ওর দিকে মুখ এগিয়ে নিচ্ছিলাম। মেঘ কোথায় আপনি? প্লিজ বাঁচান আমাকে। প্লিজ ডোন্ট ডু দিস টু মি। শাট আপ। তখনই কে যেন সজোরে এক লাথি দিয়ে রাপিনকে আমার থেকে সরিয়ে দিল। পাশে তাকিয়ে দেখি মেঘ। আমি যে মেঘকে জড়িয়ে ধরলাম আর কাঁদতে লাগলাম। আমিও মিহুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে ওর হিসকি উঠে গেছে। মেঘের দুচোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে। মেঘের হাত পা রাগে রীতিমতো কাঁপছে। মেঘ মিহুকে এক সাইডে দাঁড় করিয়ে রাফিনকে যে ইচ্ছে মতো মারতে লাগলো। মেঘ। মিহুর ডাক শুনে ওর দিকে তাকিয়ে দেখি ও মাটিতে পড়ে যাচ্ছে।
তাই রাফিনকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি মিহুর কাছে গেলাম। ও সেন্সলেন্স হয়ে গিয়েছে, তাই ওকে কোলে করে নিয়ে পার্টি ছেড়ে বেরিয়ে গেলাম। ওকে গাড়িতে শুয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে গেলাম। রুমে নিয়ে গিয়ে ওকে বেডে শুয়াই দিলাম। সরি জান, আমি যদি জানতাম যে এমন কিছু হবে তাহলে আমি কখনোই তোমাকে ওই পার্টিতে নিয়ে যেতাম না। প্লিজ জান, আমাকে ক্ষমা করে দাও। ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। মেঘ ডক্টরকে ফোন করেছিল। একটু আগেই ডক্টর এসে মিহুকে দেখে গিয়েছে। অতিরিক্ত ভয়ের কারণে মিহু সেন্সলেস হয়ে গিয়েছে, তাই ডক্টর ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে গিয়েছে। মেঘ মিহুর পাশে ওর হাত ধরে বসে আছে আর অপেক্ষা করছে মিহুর কখন জ্ঞান ফিরবে। একটু পরে মিহুর জ্ঞান ফিরলে মিহু দেখে যে মেঘ ওর এক হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মেঘ, জান তুমি ঠিক আছো? ও ও উঠে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই পাগলি, কাঁদছো কেন? দেখো আমি তো আছি, একদম কাঁদবে না। আপনি যদি আজকে ঠিক সময় না আসতেন তাহলে ওই রাফিন আমাকে বলে আবার কাঁদতে লাগলাম। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না জান। জান আই এম সরি, আমার তোমাকে একা ছাড়া উচিত হয়নি। প্লিজ জান, তুমি কেঁদো না। দেখি আমার দিকে তাকাও। তুমি আমাকে বিশ্বাস করো তো? তুমি আমাকে বিশ্বাস করো তো, তাই না? মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। তাহলে আর কাঁদবে না প্লিজ। আর দেখো, এরপর থেকে কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হুম। এটা তোমার এই মাফিয়া হাজবেন্ডের প্রমিস। ওনার কথা শুনে হেসে দিলাম। ইউ আর মাই মাফিয়া হাজব্যান্ড। এই তো আমার জানটার মুখে হাসি ফুটেছে। শোনো, আর কখনো কান্না করবা না। তোমাকে কান্না করলে একটু ভালো লাগে না। ওর নাকে নাক ঘষে দিলাম। ওনার নাকে একটা কামড় বসিয়ে দিলাম। দৌড়। মিহু দাঁড়াও, আজকে তোমার খবর আছে। ধরতে পারে না।